নমস্কার শ্রোতা বন্ধুরা। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের খ্যাতি মূলত তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর কারণে। তবে বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের অন্যতম পথিকৃৎ কিন্তু তিনিই। এছাড়াও সামাজিক গল্প, ভূতের গল্প, হাসির গল্প ইত্যাদি সব ক্ষেত্রেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার কৃতিত্ব রেখে গেছেন। আজকে অডিও স্টোরি এক্সপ্রেসের প্রস্তাবনা তারই লেখা একটি ছোট গল্প আংটি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীলাদ্রি। শুরু হচ্ছে আংটি। হীরের আংটির হিরেটা যখন আলগা হয়ে যায় তখন তা আঙুলে পড়ে থাকা নিরাপদ নয়। হিরে অলক্ষিতে পড়ে গিয়ে হারিয়ে যেতে পারে। ক্ষেত্রমোহনের আংটির হিরে অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে। শোকটা সে সহজেই কাটিয়ে উঠেছিল এবং ঝুটা পাথর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিল। অপরিচিত কেউ হঠাৎ দেখলে ভুল করে ফেলে, কিন্তু পরিচিত লোকেদের মনে ওই পাথর সম্বন্ধে কোনো মোহই ছিল না। ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়া চোর তা তার স্ত্রী চপলা জানত। চপলার বয়স 22 বছর, রূপ ও যৌবন দুই আছে, সন্তানাদি হয়নি। তার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল, চোখ ধাঁধানো উগ্র প্রগল্ভতা। 22 বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না, যা থাকে তা পশ্চিম দিগন্তের অস্তরাগ। চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকে গিয়েছিল। তার মনের ওপর যে নিগ্রহ হয়েছিল তার ফলেই হয়তো এমনটা ঘটেছিল। মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হয়ে অন্তর্মুখী হয় তখন তারা কোন পথে কী রূপ ধরে দেখা দেবে তা বলা দেবতারও অসাধ্য। ক্ষেত্রমোহন লোকটা নির্ভেজাল বদমাইশ। মোসাহেবি করা ছিল তার পেশা। বড় লোকের সদ্য বয়ঃপ্রাপ্ত সন্তানদের অপ্সরা লোকের দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়া ছিল তার জীবিকা। কিন্তু সে নিজের স্ত্রীকে বড়ই ভালোবাসত। বেহুশ মাতালের পকেট থেকে মানিব্যাগ চুরি করতে তার বাধ্য না। কিন্তু সে নিজে মদ খেত না এবং অন্য মকার সম্বন্ধেও তার একটা স্বাভাবিক নিষ্প্রিয়তা ছিল। অপ্সরা লোকের দ্বার পর্যন্ত গিয়ে সে কিন্তু ফিরে আসত। চপলা যখন প্রথম স্বামীর চরিত্র জানতে পারল তখন ভয়ে বিস্ময়ে একেবারে অভিভূত হয়ে গেছিল। তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলল। ক্ষেত্রমোহন সস্নেহে যত্ন করে চপলাকে নিজের চারবাক নীতি বুঝিয়ে দিল। তারপর ধীরে ধীরে চপলা উদাসীন হয়ে পড়েছিল। তার মনে আর কোনো মোহই ছিল না। ট্রাম চলা সদর রাস্তার উপর একটা সরু বাড়ির দোতলায় গোটা 2 ঘর নিয়ে ক্ষেত্রর বাসা। শোয়ার ঘরের একটা জানালা সদর রাস্তার উপরেই। সেখানে দাঁড়ালে পথের দৃশ্য দেখার কোনো অসুবিধা হয় না। সেদিন বিকেলে চপলা সেই জানালার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। এমন সময় সিঁড়িতে জুতোর শব্দ শুনে চেয়ে দেখল ক্ষেত্রমোহন উৎফুল্ল মুখে ঘরে ঢুকছে। ক্ষেত্রর বয়স 30, সুশ্রী, চটপটে, বাকপটু। সে হাসতে হাসতে চপলার পাশে এসে দাঁড়িয়ে বলল, সব ঠিক করে ফেলেছি বুঝলে, আজ রাত্রিরেই গুদাম সাবার, মাল সাবার। চপলা তার মুখের দিকে তাকিয়ে হাসল, জলজলে চোখ ঝলসানো হাসি। চপলার কাছে ক্ষেত্রর কোনো কথাই গোপন ছিল না, বরং কেমন করে, কাকে ঠকিয়ে কত টাকা নিল, কার বুক পকেট থেকে নোট চুরি করলো, এসব কথা পুঙ্খানুপুঙ্খ রূপে চপলার কাছে গল্প করতে সে ভালোবাসত, বেশ আত্মতৃপ্তি অনুভব করত। এখন সে জানালার গড়াত ধরে সৎ সাহেব বলতে আরম্ভ করল, তোমাকে একদিন বলিনি বুঝলে, একটা নতুন কাপ্তেন পাকড়েছি, বেশ শাসালো জমিদারের ছেলে, কলকাতায় ফুর্তি করতে এসেছে। নাম নরেন চৌধুরী। ফরিপুকুরে একটা বাসা ভাড়া নিয়ে একলা আছে। তাকে না মাসখানেক ধরে খেলাচ্ছি বুঝলে। ছোড়ার বয়স বেশি না, এই
23 23 কি 24 হবে। কিন্তু হলে কি হবে, এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে নিতে পারে ও, জানো। একেবারে একটা হরতেল ঘুঘু। এই দেখো না, 1 মাস ধরে তেল দিচ্ছি, এখনো একটা সিকি পয়সা বার করতে পারিনি। শালা মদ কিনবে, তাও আমার হাতে টাকা দেবে না। নিজে গিয়ে বোতল কিনে আনবে, নয়তো দারোয়ান বেটাকে পাঠাবে। তার থেকে যে 2 পয়সা বাঁচাবো সেগুড়ে বালি। পার মাতাল, কিন্তু মদের গেলাস ছোবার আগে কি করে জানো, টাকা করি এমনকি হাতের আংটি পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটা ওই শালা দারোয়ানের হাতে দিয়ে বলে, যাও মজ কারো। এই বলে তাকে একেবারে বাড়ির বাইরে বের করে দেয়। তারপর আমার দিকে মুচকি মুচকি হাসতে থাকে, চন্ডাল বেটার ছেলে। তবে যে বললে সব ঠিক করে ফেলেছি। দেখলুম ও শালা পগেয়া বদমাইশকে সহজে ঘায়েল করা যাবে না। একেবারে ঘরটা মুটকে নিতে হবে, বুঝলে। আমারও রোগ বেড়ে গেছে। আজ রাত্রে ঠিক করেছি ব্যাটার দেরাজ ফাঁক করব। এই দেখো, চাবি তৈরি করিয়েছি। বলে পকেট থেকে কয়েকটা চকচকে চাবি বের করে চপলাকে দেখালো। চুরি করবে? হ্যাঁ, আবার কি, ঢের খোসামত করেছি, আর নয়। এইবার 1 হাত ভানুমতির খেল দেখিয়েই দেব। টাকা করি বেটা দেরাজে বেশি রাখে না, কোথায় রাখে ভগবান জানে। কিন্তু হীরের আংটি আছে, রাত্রে বেরুবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায়। সেইটার ওপর তাক করেছি, বুঝলে। উফ, কি হিরেটা মাইরি চপলা, যদি দেখো চোখ ঝলসে যাবে। দাম 1000 টাকার 1 কানা করি কম নয়। যদি 500 টাকাতেও ছাড়ি, কেষ্ট স্যাকরা একেবারে লুফে নেবে। কিন্তু যদি ধরা পড়ো? সে ভয় নেই আমার। বন্দোবস্ত সব পাকা করে রেখেছি। আজ 11টা থেকে 12টার মধ্যে বেটা বেরুবে, সমস্ত রাত বাড়ি ফিরবে না। হঠাৎ অন্যমনস্ক হয়ে ক্ষেত্র খানিক চিন্তা করে বলল, কিন্তু যাবে কোথায়? কিছুই তো বলল না। হয়তো নটরাজ থিয়েটারের সৌদামিনীর কাছে। না 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 না, সৌদামিনী তো মেনা মিত্তিরের। যাকে, যে চুলে খুশি যাক। আসল কথা, 11টার পর বেটা বাড়ি থাকবে না। দারোয়ানটাও বেরোবে, তার ব্যবস্থা করেছি। ব্যাস, গলির মোড়ে ওত পেতে থাকবো। কর্তারাও বাড়ি থেকে বেরোবেন, আর আমিও স্যুট করে ঘরে গিয়ে ঢুকবো। তারপরে গুদাম সবার, মাল সবার, সালা লুটলিয়া। রাস্তার দিকে তাকিয়ে ক্ষেত্র উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু পরক্ষণেই বিড়ালের মতো লাফ দিয়ে জানালার সামনে থেকে সরে এসে চাপা গলায় বলল, এই সরে এসো, সরে এসো, ওপাশের ফুটপাত দিয়ে যাচ্ছে। কে? নরেন চৌধুরী, সরে এসো, সরে এসো। কি দরকার? আমাকে তো আর চেনে না। তা বটে। তারপর ঘরের ভিতরের অন্ধকার থেকে ক্ষেত্রমোহন উকি মেরে উত্তেজিত হয়ে বলল, ওই যে দেখতে পাচ্ছ, ফর্সা মতো চেহারা, গিলে করা আদ্দির পাঞ্জাবি, হাতে হরিণের শিঙের ছড়ি, উনি নরেন চৌধুরী। হাতের আংটিটা দেখতে পাচ্ছ? পাচ্ছি। চপলা বাইরের দিকে তাকিয়ে হাসল। পড়ন্ত দিনের আলো তার মুখের ওপর পড়ছিল। মনে হলো যেন একরাশ হিরে ঝরে পড়ল। হিরেটার দাম কত বললে? 1000 টাকা, বেশিও হতে পারে, বুঝলে। এবার তোমাকে ঝুমকো গড়িয়ে দেবই, বুঝেছ। ওই কেষ্ট স্যাকরাকে দিয়েই গড়িয়ে দেব, সস্তায় হবে। অনেক দিন থেকে তোমায় বলে রেখেছি তো। রাস্তার দিকে চোখ রেখে চপলা বলল, ক্ষেত্র জিজ্ঞাসা করল, চলে গেছে না এখনো আছে? চপলার ঠোঁটের ওপর একটা ছোট্ট হাসি খেলে গেল। ক্ষেত্র তা দেখতে পেল না। চপলা বলল, মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে।
ফিরে আসছে। ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ভ্রুকুটি দেখা গেল। তাই তো, আমার বাসার সন্ধান পেয়েছে নাকি বেটা? যেরকম কুচুটে শয়তান! তুমি সরে এসো, তুমি সরে এসো, কে জানে। চপলা জানলা থেকে গলা বাড়িয়ে খানিক পরে সরে এসে বলল, চলে গেছে। উফ, যাক, তাহলে বোধহয় এমনি ঘুরে বেড়াচ্ছিল। এই বলে ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চপলা যেন অন্যমনস্কভাবে ক্ষেত্রর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, টাকার জন্য মানুষ সব করতে পারে না? পারে আবার না। টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি। খুন, জখম, জাল, ফেরেববাজি, দুনিয়াটা তো চলছেই ওই টাকার পেছনে। আর তাতে দোষী বা কি? টাকা না হলে কারুর এক দণ্ড চলে না। চলে কি? তবে আমি যে ব্যাটার ঘাড় ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থও আছে। ব্যাটা আসলে আমাকে বহুত, তোমায় বলে বোঝাতে পারবো না, প্রচুর হয়রান করেছে। যেমন করেই হোক ওর ওই আংটি আমি গাপ করবই। আলস্য ভরে দুই হাত মাথার উপরে তুলে চপলা আড়মোড়া ভাঙল। তারপর বলল, যাই, চুল বাঁধি গে। রাত্রি 10:30টার সময় ক্ষেত্র গলির মোড়ে এসে দাঁড়ালো। ঠিক সামনে দিয়ে ফরে পুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলে গিয়েছে। গলির মুখ যেখানে গিয়ে তার সাথে মিশেছে সেখানে একটা কাঠের আড়ত রয়েছে। সেই আড়তের গা ঘেঁষে দাঁড়ালে সহজেই পথচারীর দৃষ্টি এড়ানো যায়। রাস্তার কাছাকাছি গ্যাসের আলো নেই। এখান থেকেই নরেন চৌধুরীর বাসার সদর দরজা দেখা যায়। বড় জোর 20 গজ। রাস্তার উপরেই দরজা। দরজা খুললে ভেতরের একটা ছোট গলি। গলির দুই ধারে দুইটি ঘর, রাস্তার উপরেই। বাইরে থেকে জানালা আছে। ক্ষেত্র দেখল পাশের একটা ঘরে আলো জ্বলছে। এইটাই আসল ঘর। ঘরে একটা সেক্রেটারিয়েট টেবিল আছে। সেই টেবিলের ডান দিকের দেরাজেই ক্ষেত্র পকেটে হাত দিয়ে দেখল চাবি ঠিক আছে। সে মনে মনে হিসাব করল, কাজ শেষ করে বেরিয়ে আসতে মিনিট 10 বেশি সময় লাগবে না। তার হাত নিষ্পিস করতে লাগলো। একটা স্নায়বিক অধীরতা তার শরীরকে চঞ্চল করে তুলল। লোকটা কতক্ষণে বাড়ি থেকে বেরোবে? ক্ষেত্র বিড়ি ও দেশলাই বের করল। বিড়িতে ফুঁ দিয়ে ঠোঁটে ধরিয়ে দেশলাই জ্বালাতে গিয়ে সে থেমে গেল। না, কাজ নেই। গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে বটে, কিন্তু গলির দুই ধারে বাড়ি। কে জানে যদি কেউ দেশলাইয়ের আলো দেখতে পায়। ক্ষেত্র আবার ধূমপানের সরঞ্জাম পকেটে রেখে দিল। হাতে ঘড়ি ছিল। চোখের খুব কাছে এনে দেখল 11:05 সময় হয়ে আসছে। এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভে গেল। ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টে সদর দরজার দিকে তাকিয়ে থাকল। তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করল। এইবার সদর দরজা খুলে নরেন চৌধুরী বেরিয়ে আসলো। ক্ষেত্র কাঠগোলার দেয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সেটে গেল। নরেন ফুটপাতে দাঁড়িয়ে সিগারেট ধরালো। ক্ষেত্র বড় বড় চোখ করে দেখে নিল তার হাতে আংটি আছে কিনা। না, নেই। আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলল। নরেন ছড়ি ঘোরাতে ঘোরাতে চলে গেল। এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বের করে হাসল। নরেনের পরিপাটি সাজসজ্জা সে এক নজরে দেখে নিয়েছিল। এইসব নিশাচর প্রজাপতিদের প্রতি তার মনে অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল।
সে মনে মনে বলল, হ্যাঁ, মানিকচাঁদ অভিসারে বেরুলেন। কোনো একজন স্ত্রীলোক একে শুষে শেষে ছিবড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে, এটা ভেবেই সে মনে মনে বড় তৃপ্তি পেল। করুক করুক, সোনার চাঁদকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিক। কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বেরোচ্ছে না কেন? খোট্টাটা আবার কি হলো? ভাং খেয়ে ঘুমিয়ে পড়েনি তো? আরও খানিকক্ষণ অপেক্ষা করে ক্ষেত্র দেখল 11:15। তাই তো, কি হলো? দারোয়ান আগে বেরিয়ে যায়নি তো? না, তাহলে তো নরেন দরজায় তালা লাগিয়ে যেত। তবে দারোয়ানটা কি সত্যিই ঘুমিয়ে পড়ল? তাকে সরাবার জন্য ক্ষেত্র এত মেহনত করেছে, সার্কুলার রোডে ময়দা কলের বস্তিতে তারির আড্ডার সন্ধান বলে দিয়েছে, আর শেষে এই সময় খোট্টা দারোয়ান বেরুলো। দরজায় তালা লাগিয়ে পাগড়ি বাঁধতে বাঁধতে নাগরা ঠক ঠক করে চলে গেল। এইবার সময় উপস্থিত। দারোয়ানের নাগরার শব্দ মিলিয়ে যাওয়ার পর ক্ষেত্র কাঠগোলার ছায়ান্ধকার থেকে বেরিয়ে আসলো। পথ একেবারে নির্জন, বাধা বিপত্তির কোনো ভয় নেই। কিন্তু 2 পা এগিয়ে ক্ষেত্র আবার ফিরে এলো। এত তাড়ায় কাজ নেই, আর একটু সময় যাক। যদি দারোয়ানটা কিছু ভুলে ফেলে গিয়ে থাকে, হয়তো আবার ফিরে আসবে। 10 মিনিট কেটে গেল, দারোয়ান ফিরল না। তখন ক্ষেত্র অন্ধকার থেকে বেরিয়ে পড়ল। বেশ স্বাভাবিকভাবেই যেন নিজের বাড়ি যাচ্ছে এমনভাবে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে চাবি বের করে বেশ শব্দ করে দরজা খুলল। তারপর ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। ক্ষেত্রর পকেটে একটা ছোট বৈদ্যুতিক টর্চ ছিল, সেটা এবার সে জ্বালালো। একবার চারিদিকে ঘুরিয়ে দেখে নিল, তারপর বাঁদিকের দরজার ওপর আলো ফেলল। দরজায় তালা লাগানো। ক্ষেত্র আর একটা চাবি বেছে নিয়ে তালায় পড়ালো। খুট করে শব্দ হলো, তালা খুলে গেল। টর্চের আলো নিভিয়ে ক্ষেত্র ঘরে ঢুকল। ঘরে কোথায় কি আছে সবই তার জানা। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে রাস্তার দিকের জানলাটা বন্ধ করে দিল। তারপর ঘরের দিকে ফিরে টর্চ জ্বালল। টর্চের আলো একটা টেবিলের ওপর এসে পড়ল। টেবিলের ওপর বিশেষ কিছু নেই। পেপার ওয়েট, ব্লটিং প্যাড, দোয়াত আর কলম। টেবিলের আশেপাশে 2-3টে চেয়ার অস্পষ্টভাবে দেখা গেল। ক্ষেত্র আর সময় নষ্ট না করে কাজে লেগে গেল। টেবিলের সামনে চেয়ারে বসে সে দেরাজ খুলতে আরম্ভ করল। ডান দিকের দেরাজগুলি খোলা, কিন্তু বাঁ দিকের দেরাজের সামনে একটা কবাট আছে, তার গায়ে চাবির ঘর। ক্ষেত্র সেই কবাটের গায়ে চাবি ঢুকিয়ে সন্তর্পণে ঘোরালো। কবাট খুলে গেল। 4টে দেরাজ। নরেন উপরের দেরাজে আংটি রাখে। ক্ষেত্র দেরাজের ওপর আলো না ফেলে তার ভিতর হাত ঢুকিয়ে দিল। কাগজপত্র ও পানের ডিবা তার হাতে ঠেকল, কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি তার হাতে ঠেকল না। তখন সে দেরাজের ভিতর আলো ফেলে দেখল আংটি নেই। আংটি নেই? কোথায় গেল? প্রথমটা ক্ষেত্র কিছুতেই কিছু বুঝতে পারল না। সে এতই নিশ্চিত ছিল যে এই অভাবনীয় ব্যাপারে সে যেন হতভম্ব হয়ে গেল। তারপর তার বুকের ভেতরটা দুরু দুরু করে কেঁপে উঠল। তবে কি? সে সভয়ে একবার ঘরের চারপাশে তাকালো। টর্চের আলো ঘরের কোণে ফেলে দেখল, না, কেউ নেই তো। সে ভয় পেয়েছিল হয়তো নরেন তাকে ধরবার জন্য ফাঁদ পেতেছে। না, তা নয়। হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে। মেঝে হাঁটু গেড়ে বসে ক্ষেত্র দ্বিতীয় দেরাজ খুলল। একেবারে শূন্য, তাতে একটা আলপিন পর্যন্ত নেই। তৃতীয় দেরাজ, সেটাও শূন্য। চতুর্থ দেরাজও তাই,
ক্ষেত্রর কপালে ঘাম দেখা দিল। নেই, কিচ্ছু নেই। আংটি তো দূরের কথা, একটা পয়সা পর্যন্ত নেই। আলো নিভিয়ে অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। আবার তার বুক ধকধক করছে। নরেন নিশ্চয়ই সন্দেহ করেছিল, তাই তাকে ঠকানোর জন্য। কিন্তু না 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 না, নিশ্চয়ই আছে, থাকতেই হবে। হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দেরাজেই আংটি রেখে গেছে। ক্ষেত্র আবার আলো জ্বালিয়ে ডান দিকের দেরাজগুলো খুঁজতে লাগলো, কিন্তু কোনোটাতেই কিচ্ছু পাওয়া গেল না। কতগুলো মদের বিজ্ঞাপন, স্ত্রীলোকের ছবি, গোটা কয়েক অশ্লীল বিলিতি উপন্যাস। এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চেপে ধরেছে। তার মনে হতে লাগলো শূন্য বাড়িখানা তার চুরির ব্যর্থ চেষ্টা দেখে নিঃশব্দে হাসছে। এই ঘরটা ক্রমশ ছোট হয়ে তাকে চেপে ধরবার চেষ্টা করছে। সে ধরা পড়ে গিয়েছে, আর সে পালাতে পারবে না। এই সময় দূরের কোনো গির্জায় ঢং ঢং করে 12টা বাজল। ঘড়ির আওয়াজ ক্ষেত্রর কানে বোমার আওয়াজের মতো লাগলো। 12টা! এতক্ষণ সে এখানে আছে। যদি কেউ এসে পড়ে, নরেনই যদি ফিরে আসে। ক্ষেত্র আর দাঁড়ালো না, দেরাজগুলো খোলাই পড়ে রইল। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে আসলো। তারপর বাড়ি থেকে বেরিয়ে ভয়ার্ত চোখে একবার চারিদিকে তাকালো। কাউকেই দেখতে পেল না। পাড়া একেবারে নিদ্রামগ্ন। তখন কাঁপা কাঁপা হাতে সদর দরজার তালা বন্ধ করে হন হন করে চলতে আরম্ভ করলো। তার বাসা যেদিকে, সে ঠিক তার উল্টো দিকে চলেছে সেটা সে জানতেই পারল না। একটার সময় ক্ষেত্র নিজের বাসার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে তার মাথা বেশ ঠান্ডা হয়েছে। ভয় আর নেই। এমনকি অহেতুক ভয়ে দেরাজগুলো খোলা রেখে পালিয়ে আসার জন্য তার এখন একটু লজ্জাই লাগছে। কিন্তু বিস্ময়ে তার কিছুতেই কাটছে না। নরেন কি তাকে সন্দেহ করেছিল? তাই বা কি করে সম্ভব? নরেন আংটি পরে বেরোয়নি, তা সে নিজের চোখের সামনে দেখল ভালো করে। তবে আংটিটা গেল কোথায়? ক্ষেত্র নিজের সিঁড়ির দরজার কড়া নাড়ল। তার উপরে ওঠার সিঁড়ি স্বতন্ত্র, নিচের তলার বাসিন্দার সাথে কোনো যোগাযোগ নেই। তাই প্রতিবেশীকে না জাগিয়ে রাত্রে যখন ইচ্ছে সে বাড়ি ফিরতে পারে। কিছুক্ষণ পরে চপলা এসে দরজা খুলে দিল। ক্ষেত্র কোনো কথা না বলে উপরে উঠে গেল। চপলা সিঁড়ির দরজা বন্ধ করে শোয়ার ঘরে আসলো। তারপর কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। ক্ষেত্র জামা খুলতে খুলতে ভাবছিল চপলা জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে। কিন্তু চপলা যখন কোনো প্রশ্নই করল না, তখন সমস্ত কথা বলার জন্য তার নিজের মন উসখুস করতে লাগলো। চোখে মুখে জল দিয়ে আলোটা কমিয়ে দিতে দিতে সে বলল, আজ ভারী আশ্চর্য ব্যাপার হলো, বুঝলে? ঘুমোলে নাকি? ব্যর্থতার কুণ্ঠায় তার স্বর নিস্তেজ। চপলা উত্তর দিল না, কেবল গলার একটা শব্দ করল মাত্র। ক্ষেত্র বিছানায় উঠে গেল। চপলা চিত হয়ে শুয়ে আছে, তার ডান হাতটা চোখের উপর রাখা। অল্প আলোয় চপলার মুখ ভালো দেখা গেল না। আংটিটা পেলুম না, বুঝলে? চপলার থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সে ঘুমিয়েছে কিনা দেখবার জন্য ক্ষেত্র তার মুখের কাছে মুখ নিয়ে গেল। জেগে আছো না ঘুমোলে? চপলার চোখের উপর হাতটা একটু নড়ল। সঙ্গে সঙ্গে তার আঙ্গুলের ওপর আলো চিকমিক করে উঠল। ক্ষেত্র সূচিবিদ্ধের মতো বিছানায় উঠে বসল। চপলার হাতখানা নিজের চোখের সামনে এনে বিকৃত
চাপা গলায় বলে উঠল, আংটি? এই আংটি তুমি কোথায় পেলে? কোথায় পেলে তুমি? বলো বলো, কোথায় পেলে? এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আংটি। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পে।